চায়ের দোকানের শিশু শ্রমিক চায়ের দোকানের শিশু শ্রমিক একটু ভারতীয় ফুটবল নিয়ে একটু আলোচনা করব। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আইডাব্লিউএল সংক্রান্ত যে একটা টেন্ডার ফ্লোট করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাতে কেউ সাড়া দেয়নি। মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রত্যাশা করেছিল যে কোনো এক প্রাইভেট কোম্পানি নিজেদের গ্যাটের কড়ি খরচ করে আইডাব্লিউএলটা ইভেন্টটা আয়োজন করবে, এবং শুধু তাই নয়, তারা উল্টে এএফকে কিছু পয়সাও গুঁজে দেবে। আগেকার দিনে মাউনের কোমরে যেমন পয়সা গুঁজে দিত, তেমন আয়োজনও করবে, উল্টে কোমরে পয়সাও গুঁজে দেবে। তো এএফকে দেখে আমার অনেকটা সেই খুব দরিদ্র পরিবারের, টিপিক্যাল দরিদ্র পরিবারের, মানে উত্তরপ্রদেশ বা বিহারের টিপিক্যাল দরিদ্র পরিবারের শিশু সন্তানের কথা মনে পড়ছে। তো সেখানে এত দারিদ্রতা, মানে আপনারা অনেকে হয়তো ভাবেন ঝাঁ চকচকে নয়ডা, মানে ওইটা উত্তরপ্রদেশের একটা বড় জায়গা, তো চূড়ান্ত দারিদ্রতা আছে সেখানে। বা বিহারে, সেখানে যত এই ঘোমটা টানাটানি হোক, যাকে যেটা ঘটনা হচ্ছে যে সেখানে এত দারিদ্রতা যে গ্রামের বাবা মা শিশু একটু বড় হলে, মানে একটু হাত পা নাড়াচাড়া শিখলেই বলে, ভাই এ বেটা কলকাতা যাও। কেন কলকাতা যাবে? কেন না, ওয়া পর চায় কে দোকান মে কাম করো, তোমারা চাচাজি হ্যাঁ না ওয়া পর। ওখানে গিয়ে বাচ্চা চলে আসে, বাসন মাজে, মানে বেআইনিভাবে করে। শিশু শ্রমিক আমরা যেটা বলি, মানে একটা শিশুকে যে আপনি বাবা বাবা মা হিসেবে যে তার ভরণ পোষণ করবেন, তাকে বড় করে তুলবেন, তারপর যে সে কর্মজগতে প্রবেশ করবে, তা নয়। মানে চূড়ান্ত দারিদ্রতা। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেরকম অবস্থা হয়ে গেছে। মহিলাদের ফুটবল সংক্রান্ত তাদের এই প্রত্যাশা থেকে আপনি বুঝতে পারছেন। মনে আছে, মানে কোনো একটা ব্যক্তিগত ভারতীয় সফরে, ভারতে যখন কলকাতায় গিয়েছিলাম, তখন এক বিদেশি দূতাবাসের এক উচ্চপদস্থ একজন কর্মীর সাথে দেখা করেছিলাম। মানে ওনার সাথে ফুটবল নিয়ে অনেক আলোচনায় বহুদিন ধরে হয় আমার চ্যাট ফোরামে। তো ওনার সাথে তখন দেখা করেছিলাম, তো ইস্ট বেঙ্গলের মহিলা টিমের প্র্যাকটিস দেখতে গিয়েছিলাম। তারপর আমি ইস্ট বেঙ্গল এমনি যখন কলকাতায় থাকি, মহিলাদের খেলা হলে দেখতে যাই। উনিও যান, উনি যেহেতু কলকাতাতে ওনার পোস্টিং। তো একদিন উনি আমাকে লিখছেন ব্যক্তিগতভাবে যে মাঠের লোক এত কম কেন। তাই বললাম, না মানে ইস্ট বেঙ্গল তো একটা পুরুষদের ফুটবল টিম ছিল এতদিন, তো একটু সময় লাগবে। আর তখন মানে শুরুর দিকে ইস্ট বেঙ্গল মহিলা টিমের অত সাফল্য ছিল না, মানে খুব একটা বাজেট কম ছিল, একের পর এক ম্যাচ হারছিল। তো আমি বলছি একটু সময় লাগবে, একটু তৈরি হতে একটু সময় লাগবে। প্রথমত ইস্ট বেঙ্গল তখন খুব দুর্বল টিম ছিল, এখন তো ইস্ট বেঙ্গল ভালো টিম করেছে, এক বছর হলো। তখন দুর্বল টিম ছিল, হেরে যাচ্ছিলো, আর তাছাড়া মানুষের অভ্যাসও নেই। মানে তাই আমি বলছি একটু সময় লাগবে, মানে ফ্যানদেরকে, এই মহিলারা ফুটবল খেলছে, সেই ম্যাচ পয়সা খরচ করে মাঠে যাবে, এটা তো খরচ আছে, সময়ের থেকে বড় ব্যাপার খরচও আছে। আপনার যাতায়াতের, বাস ভাড়া, ট্রেন ভাড়া, টিকিটের দাম ছাড়লাম। তার মানে যে একটু সময় লাগবে, একটু ততদিন একটু সাপোর্ট করতে হবে। তো মহিলাদের আইডাব্লিউএল মানে ভারতে একই ব্যাপার। মানে আপনি যদি গোটা ভারতের মানচিত্রটা ভাবেন, এক তো বাংলার রেনেসাঁ হয়েছিল বলে একটা তাও মহিলাদের প্রতি একটা মান সম্মান আছে, বাকি দেশে তো ওরকমই ঘোমটা ধরে টান মারে। তো একটু সময় দিতে হতো মহিলাদের ফুটবল টিমকে, আপনাকে একটু নার্চার করতে হবে, ইনভেস্ট করতে হবে, আপনাকে আপনার গ্যাটের করে মানে বাবা মার মতন স্কুলে পাঠাতে হবে, ছেলেকে একটু লেখাপড়া শেখাতে হবে। তো এখানে উল্টো, সন্তান জন্ম প্রসবের পরই বলছে যাও গিয়ে কিছু কামিয়ে আসো। মানে ভাবছে আইডাব্লিউএল থেকে আপনার একটা, এই মুহূর্তে একটা টেকনিক্যালি একটা লায়াবিলিটি মানে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, মানে ওখান থেকে বেশি টাকা আপনার আসবে না এই মুহূর্তে, আপনাকে উল্টে টাকা ঢালতে হবে। তো প্রাইভেট কোম্পানিরা, মূলত যারা ভারতীয়, যারা এই অবাঙালি ব্যবসায়ীরা, তাদের লং টার্ম ভিশন খুব খারাপ। মানে একজন দুজন হয়তো আছে, সে হয়তো জিও টিও নিয়ে চলে এলো, তার সরকারের সাথে সেটিং আছে, সে জানে 10 বছর বাদে সেখান থেকে পাবলিকের থেকে টাকা তুলব। কিন্তু বেশিরভাগ ভারতীয় কোম্পানিদের এই লং টার্ম ভিশনগুলো নেই, মানে প্রাইভেট কোম্পানির নেই। অস্বাভাবিক কিছু নয়, এখন কোয়ার্টার টু কোয়ার্টার মানে তাদের জীবন বেশিরভাগ কোম্পানির গোটা বিশ্ব জুড়ে। তো সেক্ষেত্রে এটা সরকারের দায়িত্ব, মানে সরকার যদি এখন বলে
স্পন্সর চাই রাস্তা বানাবো, স্পন্সর চাই হাসপাতাল বানাবো, খুব মুশকিল। মানে হাসপাতালকে তো প্রাইভেটাইজ করে দিয়েছে। মানে কিছু কিছু কাজ আপনাকে কিন্তু করতে হবে, তার জন্য তো আপনি ট্যাক্স তোলেন, মানুষের থেকে ট্যাক্স তোলেন। এই কিছু অপ্রিয় কাজ, অপ্রিয় মানে প্রয়োজনীয়, কিন্তু মানে ওর মধ্যে কোনো গ্ল্যামার নেই, ওখান থেকে আপনি ডাইরেক্ট টাকা পাবেন না। তো সেই কাজটা কিন্তু ওই ফুটবলের ক্ষেত্রে, আমি ফুটবলের সাপেক্ষে বলি উদাহরণটা, দেশে যে টায়ার ওয়ান লিগ হয়, সেই লিগটা থেকে যে অর্থটা উপার্জন হয়, সেই অর্থেই বাকি কাজগুলো চালাতে হয়। মানে আপনার ইউথ ডেভেলপমেন্ট, এরা এখন পারলে ইউথ ডেভেলপমেন্টও ইনভেস্টার চাইবে, যে ইউথ ডেভেলপমেন্টে তুমি টাকা ঢালো। মানে ইউথ ডেভেলপমেন্টে আপনি টাকা ঢালে সেখান থেকে ইমিডিয়েট আপনাকে তো পুরো বিজনেস মডেলটা ভাবতে হবে, আপনি যে টাকা ঢালছেন সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন কি পাচ্ছেন না। এবার আইডাব্লিউএল এর ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে তাহলে ওই বেটিং কোম্পানির সাথে সেটিং করতে হবে। মানে বেটিং কোম্পানিকে আপনি ধরুন আপনার লাইভ স্ট্রিমিংটা বেচলেন, সেটা এক কথা, সেটা লিগ্যাল, কিন্তু আপনাকে যদি মানে চটজলদি কিছু কামাতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে ম্যাচগুলো গট আপ করতে হবে, ম্যাচ ফিক্সিং করতে হবে, করে বেটিং কোম্পানির বিভিন্ন এজেন্টের সাথে আপনাকে সেটিং করতে হবে। তো এইটা ছাড়া কিন্তু সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জন্য মানে পায়নি, তারা কোনো ইনভেস্টার পায়নি আইডাব্লিউএল এর জন্য। এবার আইএসএল এর ক্ষেত্রেও আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, আমার আগের অডিওতে বলেছি ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে, কোথায় দাঁড়িয়ে। তা ওখানে দেখলাম এখনও কিছু বাংলা খবরের কাগজ ভুলভাল বলে যাচ্ছে যে কনস্টিটিউশন কেন বদল হবে না। কনস্টিটিউশন এই জন্য বদল হবে না, না যে এআইএফের হাতে ক্ষমতা থাকবে না, অবশ্যই এআইএফের হাতে ক্ষমতা থাকবে না। এআইএফএফ তো খুশি ছিল, মানে একটা পোষ্য কুকুর বাড়ির পোষা অ্যালসেশিয়ানের মতন থাকতে তো ভালোবাসছিল। এআইএফএফ তো স্বাধীনতা চায় না, এটা বোঝার চেষ্টা করুন। এআইএফএফ পোষা কুকুরে থাকতে চায়, অভ্যস্ত হয়ে গেছিলো, 15 বছর ধরে পোষা কুকুরে হয়ে বেঁচেছিল। এআইএফএফকে চুলকে ঘা করার কোনো ইচ্ছে এআইএফএফের ছিল না। সে আপনাদের ভাষায় কল্যাণ যতই নির্বোধ হন, এআইএফএফ বাধ্য হয়েছে এটা করতে, যেহেতু এএফসি থেকে এটা করতে বাধ্য করেছে, যে দেশের 1 নম্বর লিগের মালিকানা দেশের ফেডারেশনের হাতেই থাকবে। এআইএফএফ খুশি ছিল। মানে অনেকেই আছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মহিলারা মানে খুবই অপ্রেসড, সেখানে তারা ওইভাবে থাকতেই অভ্যস্ত হয়ে গেছে। মা, দাদিমা, মানে ঠাকুমা, সবাইকে এইভাবে দেখে দেখে বড় হয়েছে তারা। অনেকে স্বাধীনতা চায় না, মানে স্বাধীনতা না পেতে পেতে তাদের অবস্থা এরকম পর্যায়ে এসে গেছে। তো এআইএফএফও সেরকম, মানে এআইএফএফ স্বাধীনতা চায় না। আপনার কি মনে হয় কল্যাণ খুব স্বাধীনচেতা মানুষ? মানে সে তো যে কোনো বিষয়ে এসে থাপ্পড় মারবে, অধিকারী থাপ্পড় মারবে, ঘোষ থাপ্পড় মারবে, ও তাতেই খুশি। ওটা করতে বাধ্য হয়েছিল, ঠিক আছে? এটা ভুল ধারণা যে এআইএফএফ এর হাতে ক্ষমতা থাকবে না বলে এআইএফএফ কনস্টিটিউশনে বদল চাইছে না, এটা বাধ্য হয়েছে। তো দেখা যাক কী হয় এখন। মানে বলছে অনেক বাবা মা আছে, মানে একটা পুরোনো একটা মজার একটা গল্প ছিল, যে যেই বাবার 2 মেয়ে, তার খুব চিন্তা আমাদের মেয়েকে বিয়ে ফিয়ে দিতে হবে, মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে, পাত্র জোগাড় করতে হবে। এখন তো অনেকটা ওপেন হয়ে গেছে সমাজ। তো আগে এটা খুব চলতি গল্প ছিল যে বাবার খুব চিন্তা, আমার 2 মেয়ে, বিয়ের খরচ, পাত্র জোগাড় এসব আছে। যেই বাবার 5টা মেয়ে, তার কোনো চিন্তা নেই, আর নিজেদের মতন আয়োজন জোগাড় করে নেবে মেয়ের, আমার ছেলে। তো ইয়ে আমাদের কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্ট্রি আর এএফএফ এর সেরকম হাল, মানে তোমরা ক্লাবরা তোমরা নিজেদের মতন আয়োজন করে নাও, যা করো, কনসোর্টিয়াম বানাও, এই বানাও, এই করেই চলছে। মানে বলছে তোমরা প্ল্যান দাও, মানে বলছে তোমরা প্ল্যান দাও, মানে স্পোর্টস মিনিস্ট্রি, এএফএফ এদের যেন দায়িত্ব হচ্ছে বসে থাকা, আসবে ক্লাবরাই প্ল্যান নিয়ে আসবে। তো ক্লাবরা অবশ্য নিজেরাই একটু ক্ষতি করে দিয়েছিল, বলেছিল আমরা দায়িত্ব নিয়ে করবো, তো এখন ওইটা নিয়ে চুলকে যাচ্ছে এরা। মানে মুখ ফসকে বলে ফেলেছে, না তোমার বলেছো তো, তো দাও দাও প্ল্যান দাও, দাও। তো দেখা যাক, আজকে বোধহয় বলেছিল প্ল্যান ট্যান দিতে, কী দিতে পারে এরা। এখন এই চলছে, সবাই ভালো থাকবে।